২০২৫ সাল বাংলাদেশের ইতিহাসে এমন একটি বছর যে বছর বিচার, রাজনীতি, আন্দোলন, রক্ত, আগুন, শোক আর বিজয়ের গল্প একসাথে লেখা হয়েছে। কিছু ঘটনা বদলে দিয়েছে রাষ্ট্রের গতিপথ, কিছু ঘটনা কাঁপিয়ে দিয়েছে সাধারণ মানুষের হৃদয়। এই ডকুমেন্টারিতে আমরা মাসে মাসে ফিরে তাকাব ২০২৫ সালের আলোচিত, বিতর্কিত ও ঐতিহাসিক ঘটনাগুলোর দিকে। জানুয়ারি ১৫ জানুয়ারি বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি এতিমখানা ট্রাস্টের সাথে জড়িত একটি মিথ্যা মামলায় দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ২০১৮ সালের সাজা বাতিল করেছে। একই দিনে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলায় অন্তত ১০ আদিবাসী শিক্ষার্থী ও তাদের সমর্থক আহত হয়েছেন। ১৬ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আওয়ামী আমলে সাজানো মিথ্যা ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ মামলার ১৭.৫ বছর কারাভোগের পর কারাগার থেকে মুক্তি পান। ফেব্রুয়ারি ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার ধানমন্ডি ৩২ নং সড়কে অবস্থিত বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে। মার্চ ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। মে ৮ মে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু হয়। ১২ মে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় না পাওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী ভ্রাতৃপ্রতিম ও অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়। জুন ২ জুন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন, যা আগের বাজেটের তুলনায় ০.৮৮% কম। জুলাই ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামে একজন ভামারি ব্যবসায়ীকে ভারী কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। ১১ জুলাই শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়েমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। ১৬ জুলাই গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটায়। ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI বিমান দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। এতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। আগস্ট ৫ই আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র উন্মোচন করেন। ৭ই আগস্ট দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুরে একটি সন্দেহজনক চক্রের দ্বারা নিহত হন। ১২ই আগস্ট টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আরাকান আর্মি ৫ জন জেলেকে অপহরণ করে। ১৫ আগস্ট মগ মুক্তি পার্টির উত্তরাঞ্চলীয় সশস্ত্র শাখার প্রধান কংচাইয়ো মারমা খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগরে সেনাবাহিনীর একটি অভিযানে নিহত হন। ১৭ আগস্ট সাবেক আওয়ামী লীগ এমপি শফিকুল ইসলাম অপু ধানমন্ডি, ঢাকায় গ্রেপ্তার হন। একই দিনে মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অভিযোগে গুলশান, ঢাকায় গ্রেপ্তার হন। ২৪ আগস্ট রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে কক্সবাজারে ২ দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়, যাতে কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ প্রতিনিধি ও রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করেন। ৩০ আগস্ট ঢাকায় জাতীয় পার্টির সদর দপ্তর গণ অধিকার পরিষদ এর সদস্যরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সেপ্টেম্বর ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অক্টোবর 6 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী স্মরণে 7 অক্টোবর ও 25 ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। 14 অক্টোবর ঢাকার মিরপুর থানায় একটি গার্মেন্টস কারখানা ও একটি রাসায়নিক গুদামে আগুনকাণ্ডে অন্তত 16 জন নিহত হন। ধারণা করা হয় আওয়ামী লীগের গুপ্তবাহিনীর সদস্যরা ভারতে পালিয়ে থাকা হাসিনার নির্দেশে এই অগ্নিসংযোগ করে। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হয়। 18 অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে একটি বড় অগ্নিকাণ্ডের ফলে সেখানকার কার্যক্রম স্থগিত হয়ে যায়। এটিও আওয়ামী লীগের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটি পরিকল্পনা বলে ধারণা করা হয়। একই দিনে চট্টগ্রাম বন্দরে একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। 27 অক্টোবর ফার্মগেটে ঢাকা মেট্রো রেল থেকে দুটি বিয়ারিং প্যাড করে একজন নিহত ও আরও 2 জন আহত হন। নভেম্বর 9 নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের কাছে ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী একটি বিক্ষোভ প্রদর্শন করে। 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে জুলাই মাসের হত্যাকাণ্ডের সাথে জড়িত মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করে। হাসিনা ও কামালকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অন্যদিকে আল মামুন রাজসাক্ষী হওয়ায় 5 বছরের কারাদণ্ড পান। 19 নভেম্বর বাংলাদেশ 22 বছরের মধ্যে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের একটি ম্যাচে ভারতকে 1-0 গোলে পরাজিত করে। 21 নভেম্বর ঢাকাসহ সারা দেশে 5.7 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার কম্পন স্বল্পস্থায়ী ছিল। এই ভূমিকম্পে সারা দেশ থেকে কমপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 1 ডিসেম্বর সরকারি প্লট বরাদ্দ প্রকল্পে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে তাদের অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং 7 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। 8 ডিসেম্বর অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ জিতে বাংলাদেশ। 11 ডিসেম্বর রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে 32 ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। 12 ডিসেম্বর আনুমানিক দুপুর 2:25 রাজধানীর পল্টন বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে। 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেলি স্টার, ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি এবং ছায়ানট সংস্কৃতি ভবনে সাধারণ জনতা আক্রমণ, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অপমাননার অভিযোগে একদল লোক এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে। মারধরের পর যুবকের দেহ একটি গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরেন। 26 ডিসেম্বর ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগে অবস্থান নেয়। একই দিনে বিপিএলের 12তম আসর সিলেটে শুরু হয়। 28 ডিসেম্বর বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী শপথ নেন। 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক শোকাবহ দিন। এই দিনে চিরবিদায় নিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপোষহীন ও দৃঢ়চেতা নেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রস্থান দেশের রাজনীতিতে সৃষ্টি করেছে এক অপূরণীয় শূন্যতা। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 2025 সাল ছিল বাংলাদেশের জন্য ঘটনা ও পরিবর্তনে পরিপূর্ণ একটি বছর। বিচার, রাজনীতি, আন্দোলন, দুর্ঘটনা ও মানবিক সংকট সবকিছু মিলিয়ে এই বছর রাষ্ট্র ও সমাজের অনেক প্রশ্ন সামনে এনেছে। কিছু সিদ্ধান্ত ইতিহাসে জায়গা করে নেবে, কিছু ঘটনা ভবিষ্যতের সতর্ক বার্তা হয়ে থাকবে। সময়ের প্রবাহে হয়তো অনেক কিছু বদলে যাবে, কিন্তু এই বছরের ঘটনাগুলো বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। 2025 শেষ, কিন্তু এর প্রভাব এখনও চলমান।